দিয়ে যাবি অমানুষের বাচ্চা, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। কথাগুলি শুনে রাখ, আল্লাহর গজব, ভয়ঙ্কর গজব পড়বে। তোরা পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকিস না কেন, আমরা খুঁজে বের করে ইনশাল্লাহ তোদের ভয়ঙ্কর শাস্তি দিব। কারণ তোরা মানুষ নামের জানোয়ার থেকেও ভয়ঙ্কর। তোদের ডাটা আমাদের কাছে আছে। সমগ্র পৃথিবীর যে প্রান্তে থাকিস, ইনশাল্লাহ আমি কথা দিলাম, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের বীর সন্তান, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। তোদের মতন কুলঙ্গারকে এই পৃথিবীতে যে প্রান্তে থাকিস না কেন, তোদেরকে খুঁজে খুঁজে ভয়ঙ্কর মৃত্যু দিব ইনশাআল্লাহ। তোরা ভাবিস না তোরা এই হত্যা, গুম, খুন, দর্শন করে গোটা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবি। তোদের বাপ দাদারা, জঙ্গি লিডার পাকিস্তানিরাও চেয়েছিল 1971 সালে এইভাবে দাবিয়ে রাখতে, পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এই বাংলার মাটি থেকে তাদেরকে হাজার হাজার এই পাকিস্তানি যে জঙ্গি জানোয়ার পাক হানাদার বাহিনীদের টুকরা টুকরা করে আমরা কুত্তাদেরকে খেয়েছিলাম। এবং তোদের মনে নাই, তোদের বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করিস, দৌলতদিয়া পদ্মার ভিতরে 5000 জঙ্গিদেরকে টুকরা টুকরা করে মাছদের খেয়েছিলাম, আমার বাপ চাচারা খাইয়েছে। তোদেরকে ঠিক একইভাবে এই বাংলার মাটিতে এবং পৃথিবীর যেই প্রান্তে লুকিয়ে থাকিস, তোদেরকে টুকরা টুকরা করে হিংস্র কুত্তা জানোয়ার দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। তোদের ভয়ঙ্কর মৃত্যু এই পৃথিবীর সমস্ত মানুষ দেখবে। তোরা হচ্ছে জঙ্গি জানোয়ার, শুয়োরের বাচ্চারা। তোরা দেখতেছিস যে বাংলাদেশের জনগণ তোদের বিরুদ্ধে কিভাবে খেপেছে। তোদের অস্তিত্ব থাকবে না, তোদের পালানোর জায়গা থাকবে না। তোদের যে মৃত্যু হবে, সেই মৃত্যু ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ তোরা যে ঘটনা ঘটিয়েছিস এই বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে কোনো অসভ্য মানুষ এই ঘটনা ঘটায় নাই। তোদের ঘটনা পৃথিবীর রেকর্ড ভঙ্গ করেছে। তোদের ভয়ঙ্কর মৃত্যু হবে। আমি সকল আমার মজিবীয় ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ঐক্য হব এবং এই জঙ্গি জানোয়ারদের কুত্তা দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের ওয়াদাবদ্ধ। আমরা রাজপথে জীবন দিব, আর নয়তো এই জঙ্গি জানোয়ার, এই টেররিস্ট জঙ্গিদেরকে এই বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিতাড়িত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আমার অসংখ্য ভাই এবং বোনেরা আছেন, আপনাদেরকে মুজিবুর স্যালুট। আপনারা দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা সবাই আপনাদেরকে দেখছি, আমাদের নেত্রী দেখছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা যে যেখানে আছেন আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এবং গোটা জাতিকে ঐক্য করার একটি চেষ্টা করুন। আমরা যদি ঐক্য হই, তখন এই জঙ্গি জানোয়াররা মাটির সাথে, ধুলোর সাথে মিশে যাবে। ওদের অস্তিত্ব শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবী থেকে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে জঙ্গিরা টের পেয়েছে আমেরিকার মাটিতে এই জঙ্গিদেরকে কিভাবে আমরা আতঙ্কে রেখেছিলাম। ভয়ে ভয়ে পালিয়েছিল হোটেলের ভিতরে। এই জঙ্গিরা গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে এভাবে অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে। ওরা ভয়ে পালানোর জায়গা পাচ্ছে না। ওরা ভাবছে বাংলাদেশ থেকে পালিয়ে কোথায় যাবে। ওরা ইটালি গিয়েছে, ওরা ফ্রান্সে গিয়েছে, ওরা ইংল্যান্ডে গিয়েছে, ওরা জাপানে গিয়েছে, ওরা যুক্তরাষ্ট্র এসেছে। কোথাও ওদের
নিরাপত্তা পাচ্ছে না, ওরা সেফ এক্সিট খুঁজতেছে। কারণ ওরা ওদের যারা নেতাবৃন্দ নেতৃবৃন্দ আছেন, সুবিধাবাদী যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের ভিসা করে রাখতেছে। কারণ ওরা চাচ্ছে অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য। বিপদে পড়বি তোরা যারা আজকে বাংলাদেশে ওদের কথায় ওদের নির্দেশে মানুষ হত্যা করছিস, ধর্ষণ করছিস, লুটপাট করছিস, বাংলাদেশে সমস্ত উন্নয়নকে জ্বালাপোড়াও করছিস, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছিস। তোরা কোথাও পালাতে পারবি না, তোদের ভিসা করা নেই, তোদের বাপ দাদারা ভিসা করে ফেলেছে, কিন্তু তারা এখানে এসো শান্তি পাচ্ছে না, এখন আবার অন্য দেশে যাবে। ওরা হয়তো বা ইন্দোনেশিয়া, আফ্রিকা আগামী কয়েকদিনের ভিতরে দেখতে পাবেন এই ইউনূস সহকার শত শত নেতাকর্মী নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওদের কোথাও জায়গা হচ্ছে না। কারণ ওদের বিরুদ্ধে সমগ্র পৃথিবীর মানুষ ঐক্য হয়ে গেছে। শুধু যে বাংলাদেশি প্রবাসীরা তাই না, আপনারা দেখেছেন ইংলিশ, আরবি এবং এশিয়ান ইউরোপিয়ানরা পর্যন্ত ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। ওদের ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলতেছে এবং বলতেছে ইউনূস ইউ আর টেররিস্ট, ইউনূস ইউ আর টেররিস্ট, ইউনূস ইউ আর টেররিস্ট। সবাই জেনে গিয়েছে, পৃথিবীর সমগ্র মানুষ জেনে গিয়েছে এই ইউনূস হচ্ছে টেররিস্টদের লিডার। ও পুরা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য ও গোটা পৃথিবীতে জঙ্গিবাদী ছড়াচ্ছে, এটা সমগ্র পৃথিবীর মানুষ আজ জেনে গিয়েছে। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেনে গিয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন এবং চায়নার প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর সমগ্র মানুষ দেখেছে ওরা হচ্ছে জঙ্গি। যেভাবে ওরা ইউনাইটেড নেশনের সামনে একত্রভাবে আমাদের জেডাই রাসেল ভাই থেকে রিয়াদকে জঙ্গি আকারে আক্রমণ করেছে, আজকে সমগ্র পৃথিবী ঐক্য হয়ে গিয়েছে এই ইউনূস জঙ্গির বিরুদ্ধে। আগামীতে কোথাও পৃথিবীর কোথাও যে এই জঙ্গি ইউনূস পার পাবে না, ওদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি। মানবতার সংস্থা কাজ করতেছে, হিউম্যান রাইটস সহকার সকলে। আপনারা গোপন তথ্য জানেন না, এই ইউনূসের আর পালাবার কোথাও জায়গা নাই। এই ইউনূসের ভয়ঙ্কর মৃত্যু এবং ওর যে সহযোগী যারা ছিলেন, যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, পুলিশ অফিসার থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছেন, তারাই ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে ভয়ঙ্কর রূপ দেখবেন। ওই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের একটাই স্লোগান, হয়তো নেত্রীকে দেশে আনবো আর না হয়তো ওদেরকে ভয়ঙ্কর মৃত্যু দিব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখানে আমাদের মাঝে শাহিনুর আপা, শাহিনুর রহমান, যিনি একজন বাগিনী কন্যা, আমি তাকে স্যালুট জানাই। দিন রাত প্রবাসের মাটিতে আমেরিকা, নিউ ইয়র্কের মতন জায়গা থেকে দিনরাত প্রতিবাদ করতেছে। নেত্রী, আপনি দেখতেছেন যে কারা এই দলের জন্য দিনরাত তাদের জীবন সবকিছু উৎসর্গ করে দিয়ে দলের জন্য কাজ করতেছেন। আগামী দিনে কিংবা বর্তমানে আপনার পাশে থেকে যেন তারা কাজ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনি এই বাংলাদেশে ফিরে আসতে পারবেন। ধন্যবাদ। আমাদের মাঝে শেখ আক্তার শেখকে ধন্যবাদ। এমডি মনির দেওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশাতার, আপনাকে ধন্যবাদ। এরকম অসংখ্য আমার ভাই এবং বোনেরা আছেন সমগ্র পৃথিবীতে। আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা কখনই কারো বিরুদ্ধে কথা বলি না, কারো পিছনে কথা বলি না। আমরা তাদের পিছনেই কথা বলি, তাদের বিরুদ্ধতাই করি যারা এই আমার
মাতৃভূমিকে ধ্বংস করছো আজ, যারা আমাদের দেশের অসহায় মানুষদের হত্যা করছো, জুলুম অত্যাচার করছো, যারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে অন্যায় অপরাধ করছো, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করলাম। মৃত্যু পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এবং ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের ঐক্য হচ্ছে। আমরা ঐক্য ডাক দিয়েছি। আমি কোরআন শপথ করে আপনাদের সকলকে সাথে নিয়ে এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করব। আমি প্রমিস করলাম, আমার নেতা হওয়ার স্বাদ নাই, আমার পরিবার আমেরিকান, আমি আমেরিকান সেটেলমেন্ট, আমি এই দেশে থাকব, কিন্তু একটা সুন্দর বাংলাদেশ গড়ে দিব এবং আমি কোনো পদবি আমার কখনোই প্রয়োজন নাই। আমি একজন প্রবাসী, আমি একজন দেশের নাগরিক, আমি সেইটা নিয়েই চিরজীবন বেঁচে থাকতে চাই। আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময়তে রাজপথে মিছিল মিটিং করেছে, কখনোই কোনো পদ পদবি নেয় নাই। আমিও কখনো কোনো পদ পদবি চাই না। আমার চাওয়া একটাই, আমার দেশের মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, দেশের 18 কোটি মানুষ তাদের মন খুলে কথা বলতে পারবে, সকলের সমান অধিকার থাকবে এবং আমরা নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আজ বিগত 15টি মাস এই জঙ্গি জানোয়ার মানুষরূপী হায়নার থেকেও ভয়ঙ্কর, তারা মেরে ফেলেছে, অসংখ্য মানুষদের হত্যা করতেছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনই ঘটে না, যেটি আজকে 5 আগস্টের পরবর্তী সময় থেকে এই বাংলাদেশের মানুষ এবং সমগ্র পৃথিবীর মানুষ আমরা দেখতেছি। আমি কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আছি, আমার পরিবার আমেরিকান, ইংলিশ, ফ্রান্স, ইটালি, জার্মানি, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, এশিয়ার প্রত্যেকটা দেশ থেকে কিন্তু এইভাবে আমরা নিউজগুলা দেখতেছি, কিভাবে মানুষগুলাকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে। মেনে নিতে পারছি না। সকালে যখন ঘুম থেকে উঠি ভাবি একটা ভালো কোনো নিউজ শুনবো, খবর শুনবো, কিন্তু প্রতিনিয়ত জ্বালাও পোড়াও, হত্যা, গুম, ধর্ষণ, এ যেন একটি পাপের রাজত্ব হয়ে গিয়েছে, জাহান্নামে পরিণত হয়েছে। এই বাংলাদেশের জন্যই কি 30 লক্ষ আমার ভাইয়েরা তাজা প্রাণ দিয়েছে? এই বাংলাদেশের জন্যই কি 2 লক্ষ মা বোন তার ইজ্জত দিয়েছে? এই বাংলাদেশের জন্যই কি আমরা দিন রাত প্রবাসে থেকে কোটি কোটি মানুষ, প্রবাসীরা নিজেদের জীবন দিয়ে কাজ করতেছি? আজকে প্রবাসীদের কষ্ট কে বুঝবে? মা বাপ থাকতো, মা বাপ নেই, পরিবার থাকতো, পরিবার নেই, বাচ্চা ছোট্ট শিশুকে আমরা রেখে এসেছি, এখন সেই শিশুটা বড় হয়ে গেছে, কারো সন্তানের আরেকজনও সন্তান হয়ে গিয়েছে, নাতিপুতিও হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত অনেকে বাড়িতে যেতে পারেনি। আমার কাছে অসংখ্য কল আসে প্রবাসী বিভিন্ন জায়গা থেকে, বলে ভাই 12 বছর আমি দেশে যেতে পারছি না, কারণ আমি এমন একটি দেশে জন্ম হয়েছি যে দেশে হওয়ার পর থেকেই অভাব অটন, গুম খুন, হত্যা, ধর্ষণ, দেশকে জ্বালাও পোড়াও। এই কোন দেশে আমরা জন্ম নিয়েছি, যে দেশে একটি কুকুরের পেটে যদি বাচ্চা থাকে সেই কুকুরটাকেও মারা হয় না? পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই। যদি পাগল হয়ে যায় কেউ, তারপরে কুকুরের পেটে যে বাচ্চা আছে সেই কুকুরটাকে ঢিল মারে না কিংবা আঘাত করে না, কিন্তু একজন মানুষের পেটে বাচ্চা কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে। এই সেই জালিম, অত্যাচার, জুলুমকারের আজকে শাসন করতেছে বাংলাদেশ। আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে জ্বালা পোড়াও, হত্যা, গুম খুন, ধর্ষণ করতেছে। আজকে কারা করতেছে? আপনারা জানেন যে এই 16টি বছর আওয়ামী লীগ নামক নামধারী কিছু অসৎ
যারা অর্থ উপার্জন করেছে, ক্ষমতা উপার্জন করেছে, ক্ষমতা ধরে রেখেছিল, সেই আওয়ামী লীগের কুলাঙ্গার শুয়োরের বাচ্চারা, যাদের লুঙ্গির নিচে এই রাজাকার, বঙ্গবন্ধুর হত্যাকারী, শেখ রাসেলের হত্যাকারী এবং পরিবারের সকলকে হত্যাকারী, 30 লক্ষ মা বোনকে হত্যা করেছিল, ভাইদেরকে হত্যা করেছিল, সেই হত্যাকারীদের এই 16টি বছর যারা লুঙ্গির তলে লালন পালন করেছিল, সেই জানোয়ার, সেই সুবিধাবাদী, সেই নামধারী আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার, যারা এখন সেই বঙ্গবন্ধুর হত্যাকারী এবং আওয়ামী লীগের শত্রু, শেখ হাসিনার শত্রুদের লুঙ্গির নিচে চলে গিয়েছে এবং তারাই চাচ্ছে যাতে করে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় যেন না আসতে পারে। এই সব জানোয়ার, জঙ্গি এবং যারা সুবিধাবাদী, তাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করতেছি, তারা যেন পুনরায় কোনোভাবে, কোন দলে, আওয়ামী লীগ, বিএনপি কিংবা কোন দলে, জামাত কিংবা বিএনপিতে কোন দলেই যেন কখনো প্রবেশ না করতে পারে। কারণ ওরা হচ্ছে সুবিধাবাদী, ওরা সবসময় সুবিধা নেয় এবং এই দেশটাকে ধ্বংস করতেছে। আমি বলবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ওরা এখন, আমরা 14টি মাস দিন রাত এই দলের জন্য, দিন রাত 24টি ঘন্টা দলের জন্য শ্রম দিচ্ছি, আমাদের সহযোদ্ধা ভাইদের হারাচ্ছি, আমাদের সহযোদ্ধা ভাই বোনদের বাড়িঘর লুটপাট করে নিয়ে যাচ্ছে। যে সকল জানোয়ার, জঙ্গি, সুবিধাবাদী, আওয়ামী লীগ মুখোশধারী ছিল দলের ভিতরে, তারা আজকে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তারা লালন পালন করেছিল আওয়ামী লীগের, বিএনপির এবং জামাতের কিছু সুবিধাবাদী জঙ্গিদের, তারাই কিন্তু আজকে এই আওয়ামী লীগের ক্ষতি করতেছে। তো তারা আজকে চাচ্ছে পুনরায় আবারও আওয়ামী লীগে ক্ষমতায় আসতেছে। ওরা বুঝে গিয়েছে নেত্রী অতি শীঘ্রই ক্ষমতায় আসবে বাংলাদেশে, আমরা নেত্রীকে ক্ষমতায় নিয়ে আসতেছি। তৃণমূলের যারা দলের দুঃসময়ে দলের জন্য নিজেদের জীবন বাজি রেখে রাত দিন কাজ করে যাচ্ছে, নিজেদের জীবন দিয়ে তারা নেত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতেছে, তারাই কিন্তু আজকে শেখ হাসিনার আশেপাশে ঘুন করতেছে। শেখ হাসিনাকে বলতেছে, আপা আমরা সবকিছু করতেছি, আমরা মিটিংয়ে, আমরা বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করতেছি, গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমি বলে দিচ্ছি, এই শয়তান, বদমাশ, সুবিধাবাদী, তোমরা কখনোই আর বাংলাদেশ আওয়ামী লীগে প্রবেশ করতে পারবে না। তোমাদের মুখোশ আমরা সকলে চিনে ফেলেছি। তোমরা যে ভয়ঙ্কর, তোমরা সুবিধাবাদী, আওয়ামী লীগের ক্ষতি করেছ। আওয়ামী লীগের একমাত্র দুশ্মন কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, একমাত্র দুশ্মন হচ্ছে এই দলের, আওয়ামী লীগ দলের সুবিধাবাদী, যারা এই 16টি বছর যাদের লুঙ্গির নিচে বঙ্গবন্ধুর খুনি, শেখ রাসেলের খুনি এবং আওয়ামী লীগের খুনি, আওয়ামী লীগের শত্রু, শেখ হাসিনার শত্রুদের লালন পালন করেছে, তারাই হচ্ছে প্রকৃত আওয়ামী লীগের শত্রু। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দিতে চাই স্পষ্টভাবে, আপনি এখনো আপনার চোখ কান খোলা রাখেন এবং কোনোভাবেই এই যে সুবিধাবাদীদের কথা শুনবেন না। ওদের কোনো অর্জন নাই, ওরা এখনো এই দলের ক্ষতি করার জন্য আওয়ামী লীগকে কিভাবে চিরতরে হত্যা করবে সেই লক্ষ্যেই কাজ করতেছে। ওরা কখনো আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। ওরা 53 বছর আওয়ামী লীগের কখনো বন্ধু ছিল না। ওরা দলের ক্ষমতা নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে আর তৃণমূলের নেতা কর্মীদের উপরে চাবুক মেরেছে, জুলুম করেছে। এখন আপনার পাশে সেই তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের জীবন দিয়ে রাজপথে নেমেছে। আপনি ওদেরকে কোনোভাবেই
ওদেরকে ক্ষমা করবেন না, ওদেরকে ছাড় দিবেন না, সুবিধা দিবেন না। ওদের আমাদের কোনো প্রয়োজন নাই। ওদের ছাড়াই আমরা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এবং দেশের সাধারণ জনগণকে নিয়ে আমরা রাজপথে নামবো। হয়তো আমাদের সকলের জীবন রাজপথে দিব, আর না হয়তো আপনাকে দেশে আনবো ইনশাল্লাহ। এই ওয়াদাবদ্ধ হচ্ছি, এই প্রমিস আমরা করছি সকলে মিলে ইনশাল্লাহ। আপনাকে বাংলাদেশের মাটিতে এনে ওদের উপযুক্ত বিচার করব, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা সকলকে বলতে চাই, যারা আমার ভিডিওটি শুনতেছেন, আমাকে শুনতে পাচ্ছেন, আপনারা সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন। কোনোভাবেই যেন আমাদের ভিতরে পুনরায় এই অসৎ এবং সুবিধাবাদী শয়তান, বঙ্গবন্ধুর খুনি, শেখ রাসেলের খুনি, আওয়ামী লীগের শত্রু, শেখ হাসিনার শত্রু, আমাদের সকলের দুশ্মন কোনোভাবেই যেন আওয়ামী লীগে প্রবেশ না নিতে পারে। ওদের রূপের কোনো শেষ নাই। ওরা বিভিন্ন রূপে এই 53 বছর এসেছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। ওরা বিভিন্ন রূপে আসছে, আসবে, আসতেছে। ওদের কোন রূপকে আমরা আর প্রশ্রয় দিব না। ওরা হেফাজত হয়ে এসেছিল, ওরা বিভিন্ন রূপে আওয়ামী লীগের ভিতরে প্রবেশ নিয়েছে। ওরা জানেন আওয়ামী লীগের বিভিন্ন দলে কিন্তু ওরা এই 16টি বছর প্রবেশ নিয়েছিল। আওয়ামী লীগের ছাত্রলীগ হয়ে এসেছে। ওরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সেজে এই দলের ভিতরে প্রবেশ নিয়ে দলকে ধ্বংস করেছে। ওদের বিরুদ্ধে আমরা লড়ব এবং ওদেরকে চিরতরে এই বাংলার মাটি থেকে নিষ্পাস করে ছাড়ব। ওদেরকে চিরতরে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ছাড়ব। ওরা এই বাংলার মাটিতে থাকার কোনো অধিকার নাই। ওরা গোটা জাতির শত্রু, ওরা বঙ্গবন্ধুর শত্রু, ওরা শেখ হাসিনার শত্রু, ওরা আমাদের শত্রু। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা এই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে দিন রাত বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে, তাদের পাশে থাকুন। আপনারা ঐক্য গড়ে তুলুন, গোটা পৃথিবীতে আপনারা ঐক্য গড়ে তুলুন। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্য যে পর্যন্ত আপনারা গড়ে তুলতে না পারবেন, সেই পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারবে না, আওয়ামী লীগ পুনরায় আসতে পারবে না। তাই আমি বলবো, আপনারা সকলে হাতে হাত মিলে একজন আরেকজনের সাথে ঐক্য তৈরি করুন এবং আমাদের একটা প্ল্যাটফর্মে আসা উচিত, প্রয়োজন আছে। যেভাবে বঙ্গবন্ধু গর্জন দিয়ে সকলকে ডাক দিয়েছিল, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। তাই আমি বলছি, আপনারা জানেন ইতিমধ্যে আমরা 5ই আগস্টের পরবর্তী সময় থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে গোটা জাতিকে ঐক্য করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ইতিমধ্যে অনেক জেলাতে আমাদের সংগঠনের জন্য আমরা ভালো একটি সাড়া পেয়েছি। আমাদের সংগঠন হচ্ছে এবং বিদেশের মাটিতে ফ্রান্স, ইটালি, কুয়েত, কাতার, জাপান, জার্মানি, আমেরিকা, বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের নেত্রীকে বাংলাদেশে আনবো। অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন যে এটার নেতৃত্ব আপনারা দিবেন, আমাদের কি লাভ, আমরা কি হব। আমরা লাভ আর লোকসান চিন্তা করে যুদ্ধ করছি না। এই যুদ্ধ আমাদের সকলের অস্তিত্বের যুদ্ধ। এই যুদ্ধ আমাদের সকলের এই যুদ্ধ আমাদের সকলের অস্তিত্ব। তাই আমি বলবো, যুদ্ধে ক্ষেত্রে কিন্তু অনেকে মারা যেতে পারেন। আমরা যদি সেই চিন্তা করে বসে থাকি যে আমরা দলের কোন পদবি পাবো, আপনি যে বেঁচে থাকবেন কিংবা আমি যে বেঁচে থাকবো, এটার কোনো নিশ্চয়তা নাই। যারা দলের জন্য কাজ করবেন তারাই হবেন এই দলের প্রধান এবং এই দলকে পরিচালনা করবেন।
আপনাদের কাছে শপথ করে বলছি, আমি কোরআন শপথ করেও বলেছি, আমি কোনোদিন কখনোই নেতা ছিলাম না। এই 36 বছর আমি দলের জন্য বিনা স্বার্থে কাজ করেছি। আমাকে পৃথিবীর কোথাও কোনো জায়গায় কোনো সংগঠনে বলতে পারবেন না আমি কোনো দলের সাথে কাজ করেছিলাম, নেতা হয়েছি। আমি সব সময় সর্বদাই দেশের মানুষ, দেশের জন্য নিজের জীবন এবং সময় দিয়ে কাজ করতেছি, কারণ আমি দেশকে, আমার মাতৃভূমিকে ভালোবাসি আমার মায়ের চেয়েও বেশি। আমার কোনো ক্ষমতার প্রয়োজন নাই, আমার কোনো নেতা হওয়ার স্বাদ নাই। আমার হচ্ছে আমার নেত্রীকে দেশে আনবো এবং দেশের 18 কোটি মানুষ যেন, যেভাবে আমরা আমেরিকাতে আছি, কেউ ইউরোপে আছে, মিডল ইস্টে আছে, আমরা যেন এইভাবেই গোটা বাংলাদেশটাকে একটা সুন্দর রাষ্ট্র এবং একটা উন্নত জাতি পরিণত আমরা দিতে পারি, গোটা জাতিকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যেই কাজ করতেছি। একটা সভ্য জাতি যেন আমরা আগামী দিনে গড়ে দিতে পারি। আমি কখনোই নেতা হব না, আমার কোনো পদ পদবীর প্রয়োজন নাই। আপনারা যারা কাজ করতেছেন, কষ্ট করতেছেন, আপনারাই নেতা হবেন। আমি প্রমিস করলাম আল্লাহকে সাক্ষী রেখে, এবং এই আমার ভিডিওটি থাকবে চিরদিন, আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। আপনারা আগামী দিনের প্রত্যেকটা জেলা থেকে নেতৃত্ব দিবেন। আগামী বাংলাদেশ আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে পুলিশ, আর্মি, বিডিআর এবং এই যত সরকারি প্রশাসন আছে, কোনো মানুষের উপরে আর অত্যাচার, জুলুম, সুদ যেন না খেতে পারে, মানুষের উপরে অত্যাচার না করতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি। আগামী আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমার কখনোই কোনো পদ পদবীর দরকার নাই। আমার মায়ের কসম করে বলছি, আমি পদের জন্য কাজ করছি না, আমি কাজ করছি শুধু আপনাদের শান্তির জন্য, এবং দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ফিরে আসতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি সে সকল লোককে নিয়ে কাজ করেন যারা দিনরাত দেশের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করছে, আপনার জন্য কাজ করছে। যারা শুধু কথাই বড়, তাদেরকে আপনি প্রশ্রয় দিবেন না। আপনাকে ধ্বংস করেছে, দেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে, একটা মধ্যমায়ের দেশ থেকে এখন জঙ্গি দেশে পরিণত করে ফেলেছে। এই দেশটা এখন একটি গরিব দেশ হয়ে গিয়েছে। এই দেশে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। তারাই যারা আপনাকে সর্বদাই হ্যাঁ আপা, জি আপা, ইয়েস আপা বলতো, তারা কখনোই তৃণমূলের নেতাকর্মীদের কষ্টের কথা আপনার কাছে বলে নাই, সত্য কথা প্রকাশ করে নাই। এখনো তারা আপনাকে হ্যাঁ আপা, ইয়েস আপা, জি আপা, আমরা সব করে ফেলছি, তাদের কথা শুনবেন না। তাহলে 14 মাস নয়, 1400 বৎসরও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আমি আপনাকে বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনি তাদেরকে নিয়ে কাজ করেন যারা দিনরাত দলের জন্য কাজ করতেছে, যাদের জীবন প্রাণ সবকিছু পরিবার পরিজনকে রেখেও তারা দিনরাত রাজপথে আছে। তাদেরকে খুঁজে খুঁজে ডেকে ডেকে আপনি মিটিং করেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই বাংলাদেশের মাটি থেকে আমরা রাজাকার জঙ্গি মুক্ত করব, এবং আপনাকে আপনার যোগ্য স্থানে বসিয়ে এই জঙ্গিদের আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিচার করব। আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অসৎ লোক আছে এখানে, অমানুষ কুকুর, যারা একজন প্রেগনেন্ট নারীকে হত্যা করেছে, তার বাচ্চা সহকার আমি দেখতে পাচ্ছি। এমডি রিয়াস, ও হচ্ছে জানোয়ারের বাচ্চা, শুয়োরের বাচ্চা, অমানুষ, নাস্তিক, মুনাফিক। এরকম অনেক মুনাফিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা খুন, ধর্ষণ, একজন নারী
যে প্রেগনেন্ট অবস্থায় ছিলেন সেই শিশুটা তোদের কাছে কি অন্যায় অপরাধ করেছে? সুকৌশলে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা, যেখানে তাদেরকে টার্গেট করা হয়েছে। তাদের এই অভিযোগের সপক্ষে বেশ কিছু যুক্তিও তারা উত্থাপন করেছেন। ট্রাইব্যুনালের বিচারক, ট্রাইব্যুনাল যেভাবে নতুন করে তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, অভিযোগদাতা এবং সামগ্রিকভাবে এর তদন্ত প্রক্রিয়াকে তারা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে পক্ষাশ্রিত এবং উদ্দেশ্যমূলক। বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আমার কাছে যে বিষয়গুলি আলোচ্য মনে হয়েছে, এই সেনা কর্মকর্তাদের কৃতকর্ম যদি অপরাধ হয়ে থাকে, ব্যক্তি পর্যায়ের, সেনাবাহিনীর নয়, এইভাবে কথা বলার যে চেষ্টা করা হচ্ছে, তাহলে একই রকম অপরাধ পূর্বে যারা করেছে তারা কি দায় মুক্তি পেয়ে গেল? বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছিল, তাদের সময় নির্বিচারে কোর্ট মার্শালের নামে অন্য উপায়ে সেনাবাহিনীর, বিমান বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হয়েছিল, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই অপরাধ যারা করেছিলেন সেটা কি বিচার্য না, নাকি তারা দায়মুক্ত? 1975 সন থেকে 1979 সাল পর্যন্ত, 79 সালের 6 এপ্রিল পর্যন্ত সামরিক শাসন বলবৎ রেখে বিচারের নামে ক্যান্টনমেন্টে যে অবিচার করা হয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েও বলেছে এগুলো বিচার ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তাহলে সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে না? তাদের কি বিচার হবে না? একই ধারাবাহিকতায় পরবর্তীতে জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়ার একাধিক আমল, এই সকল সময়ে যে সহিংসতা হয়েছে, সেনাবাহিনীর ক্ষমতার অতিরিক্ত চর্চা হয়েছে, সেই সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিষয়টা কি মাফ করে দেওয়া হয়েছে? অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনা কি ভুলে গেছেন আপনারা? যেখানে নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং হত্যা করার ঘটনা ঘটেছিল। তাহলে জেনারেল জিয়াউর রহমানের সময় খন্দকার মোস্তাক আহমেদ, বেগম খালেদা জিয়া, তাদের আমলে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন, যে অভিযোগে বর্তমান বিচার হচ্ছে, এর চেয়েও ভয়াবহ অভিযোগের ঘটনা যারা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, তারা কেন বিচারের আওতায় না? অপরাধের সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি লেখা আছে শুধুমাত্র শেখ হাসিনার আমলে যারা কোনোভাবে অভিযোগের সম্মুখীন হবেন তারাই বিচারের মুখোমুখি হবেন? জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে যে ভয়ঙ্কর তাণ্ডব হয়েছিল, কারফিউ জারি করে, একেবারে মার্শাল্লা জারি করে যা ঘটানো হয়েছিল, সেই বিষয়গুলি কি দায়মুক্ত? এই প্রশ্নটা কিন্তু উঠেছে। আরেকটি বিষয়, সেনা কর্মকর্তাদেরকে সাব জেলে, ক্যান্টনমেন্টের অধীনে সাব জেলে পাঠানো হয়েছে। একই রকম অভিযোগে বিচারের সম্মুখীন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, তিনি কেন অর্ডিনারি কারাগারে? তিনিও তো সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং খুব আলোচিত দক্ষ মেজর জেনারেল। অপরাধ করেছেন কি করেননি সেটা বিচারে নির্ধারিত হবে। 15 জন সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে সাব জেলে থাকবেন আর জেনারেল জিয়া থাকবেন কেরানীগঞ্জে, এটা কি বিচার? কারণ বিচারের ব্যাপারে তো একটি কথা আছে, জাস্টিস নট অনলি টু বি ডান, টু হ্যাভ বিন শোন দ্যাট হ্যাভ বিন ডান। সহজে যদি বলি, বিচার বা ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার করা হয়েছে এটা দেখাতেও হবে। নেক্সট, এদেশের গড়ার গৌরবের অর্জনের
কারিগর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা ভুলের ঊর্ধ্বে আমি বলছি না, যদি ভুল হয় বিচার হবে, তাদের সঙ্গে যে জাতীয় আচরণ করা হচ্ছে, যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, হ্যান্ডকাপ দিয়ে হাত পিছনে নেওয়া, তারপরে হেলমেট পরানো, প্রোটেক্টেড জ্যাকেট পরানো সহ কোর্ট অঙ্গনে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাদের যে গাড়িতে আনা হচ্ছে, আর এই যাদেরকে আনা হলো, এর ভিতরে যে ব্যবধান, সেই বৈষম্যটা, এটাও কি ন্যায় বিচারের ইঙ্গিত দেয়? অবশ্যই না। কারণ এই দেশ গড়ায় কারিগর কিন্তু রাজনীতিবিদরা, তাদের নেতৃত্বেই জাতির ইতিহাসের সবকিছু অর্জন। তাহলে কি বিভাজন এখানে? নেক্সট, যে বিচার প্রক্রিয়ার ভিতর থেকে হচ্ছে, সেনা আইনে বিচার না করে অর্ডিনারি ট্রাইব্যুনালে, এবং এই ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মধ্য থেকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রপতির সেই অধ্যাদেশটি যতদিন সংসদ কর্তৃক অনুমোদিত না হবে, ততদিন কিন্তু সেটা আইন না। তা রাষ্ট্রপতির অধ্যাদেশ পার্লামেন্টে অ্যাপ্রুভ না হওয়ার পূর্বেই অন্তর্বর্তীকালীন সময়ে সেটাকে ভর করে যে বিচার করা হবে, আগামীতে যদি পার্লামেন্ট রাষ্ট্রপতির ওই অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এই বিচারে কি হবে? এই যে যাদেরকে কোর্টে নেওয়া হলো, নির্যাতনের মুখোমুখি করা হলো, হিউমিলিয়েট করা হলো, তাদেরকে প্রেস হিউমিলিয়েশনের মাধ্যমে পরিবার আত্মীয় স্বজনের কাছে ভয়ঙ্করভাবে বেইজ্জত করা হচ্ছে, সেটার দায় কে নেবে? ইতোমধ্যে তারা যে কষ্ট পাচ্ছেন, সেটার দায় কে নেবে? শুধু কি তাই, যাদের বিচার চলমান ছিল শেখ হাসিনা সরকার আমলে, অর্থাৎ যুদ্ধকালীন সময় যারা অপরাধ করেছে, কারণ মনে রাখতে হবে এই আইনটি তৈরি করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধে, অর্থাৎ ৭১ সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য। ২০২৪ কিন্তু ৭১ নয়, শেখ হাসিনার শাসন আমলটা কিন্তু ৭১-এর যুদ্ধ পিরিয়ড ছিল না। আইন প্রণয়নের যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এটা কি বিবেচনা করে দেখেছেন? শুধু সেখানেই নয়, পার্লামেন্ট কি আইনসঙ্গতভাবে বাতিল হয়েছে? নো, কারণ সংবিধান এখন বলবৎ। রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য বৈধ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন? নো, কারণ বৈধ কর্তৃপক্ষ সাংবিধানিকভাবে এখনো শেখ হাসিনা সরকার। শপথ যারা নিয়েছেন তারাও বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। সংবিধানে কি বলা হয়েছে? অনুচ্ছেদ ৭-এ ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে সবকিছু প্রতিপালিত হবে। জনগণের মালিকানার পরম অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান, এবং সেই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে সবকিছু হবে। যদি সংবিধানের বিধিবিধানের পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু করা হয়, তাহলে সেটা বেআইনি হবে। আর্টিকেল 7 অনুচ্ছেদে এটা বলা হয়েছে। তাহলে সেই সংবিধান অনুসারে কি এখন যারা ক্ষমতা ভোগ করছেন, ব্যবহার করছেন, তারা কি অথরিটি? এ জাতীয় কোনো পদ, এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব সংবিধানে আছে? উত্তর নাই। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর কর্মকর্তারা যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, তাদেরকে বিনাশ করার জন্য বা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য মেটিকুলাস ডিজাইনে কি এই বিচার হচ্ছে? এই প্রশ্ন কিন্তু গুরুতরভাবে আসছে সামনে। সেনাপ্রধান তিনি কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সুকৌশলে কোনো রাজনৈতিক পক্ষের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন?
এমন প্রশ্ন কিন্তু উঠেছে। কোনো প্রোটেকশন কি তিনি তার কর্মকর্তাদের জন্য ভেবেছেন? তদন্ত প্রক্রিয়া, বিচার ব্যবস্থা এবং নাটকীয় সবকিছুতে সরকারের ইচ্ছারই যে প্রতিফলন হচ্ছে সেটা কি খেয়াল করেছেন? কারণ ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি বলেছে, আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নাই। তাহলে এই বিচার ব্যবস্থাটা যে সরকারের পরিকল্পনার অংশ, এটা নাবালক শিশুরাও বোঝে, আইন জানা লাগবে এমন কথা নয়, অতি সাধারণ মানুষও বুঝছেন। এই সেনাবাহিনী কিন্তু দেশ ও জাতির গর্ব এবং গৌরবের, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। একজন জেনারেল, একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু হঠাৎ করে তৈরি হয় না। তাদের প্রস্তুত করতে রাষ্ট্রকে প্রচুর বিনিয়োগ করতে হয় এবং যারা তৈরি হন তাদেরকে তো মেধা এবং যোগ্যতা দিয়ে এখানে পৌঁছাতে হয়। এই সেনাবাহিনী একদিনের সৃষ্টি না, তাদেরকে কৌশলগতভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে এমন আলোচনা কিন্তু খুবই শক্তিশালীভাবে সর্বত্র। প্রিয় দেশবাসী, কেউ চিরদিন এভাবে থাকতে পারে না। একটা প্রবাদ বাক্য আছে, ম্যান প্রপোজ, গড ডিসপোজ। আরো সহজ করে বলতে পারি, মানুষ প্রস্তাব করে, পরিকল্পনা করে, বাস্তবায়ন কিন্তু সব মানুষ করতে পারে না। আর বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল একটি জায়গা, অনেক কিছুই কিন্তু ভাবা যায় না, ঘটে যায়। আমাদের সুন্দর বাংলাদেশ অর্জনের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে। আমাদের মহান নেতারা তাদের জীবনের স্বপ্ন সৌন্দর্যের স্বর্ণালী দিনগুলো উৎসর্গ করেছে।